অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭২। এবার উনার উচিত ওদের কাছে প্রাণভিক্ষা অথবা আক্রমণের কারণ বা তারা কে এসব জানতে চাওয়া। কিন্তু জাভেদ করলেন অন্য কিছু। তিনি স্ত্রীর কাছে মিনতি করে উঠলেন, চলে যাও হুমু, তোমার পায়ে পড়ি। চলে যা আব্বা, আমি আসব তোদের সাথে দেখা করতে। হুমায়রা প্লিজ, দয়া করো, আমার সন্তানদেরকে নিয়ে চলে যাও তুমি। আমি আসব খুব তাড়াতাড়ি। এই তোরা ওদের যেতে দে। ওরা তো কিচ্ছু করেনি, তাই না? ওদেরকে বের হয়ে যেতে দে। হুমায়রা বুকের উপর দুটো হাত আড়াআড়িভাবে ধরে ইজ্জত থাকার বৃথা চেষ্টাটা করছেন। দেখতে উনাকে তখন বড় বোকা বোকা লাগছে। বোকা নারী কেবল দুপাশে মাথা নেড়ে বলেন, এরা কারা গো জয়ের বাপ, শুনতে বড় অদ্ভুত লাগে তা। রক্তাক্ত গালে হাসলেন জাভেদ, পুরনো দুশ্মনী। চলে যাও হুমু, পরে বলবো। কথাটা জয়ের মনে রইল। বড়বাবা বলে তাদের পুরনো দুশ্মন হল সৈয়দ পরিবার। হুমায়রা ভাবেন পরে বলবে। এই লোক মিছে সান্ত্বনা দিতে বড় তৎপর। তাদের পারিবারিক নাটক বেশিক্ষণ সহ্য করল না ওরা। এক একটা আঘাতের সাথে সাথে জাভেদ আমিরের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসছিল। পরনের ফতোয়া ছিঁড়ে ফালাফালা হয়ে উঠেছে। জয় মুখ গুজে আছে মায়ের বুকের ভেতরে। সে মায়ের বুক খোঁড়ার চেষ্টা করছে বোধহয়। ঢুকে যেতে পারলে ভালো হবে। ওদের লুটপাট শেষ হয়েছে, ভাগাভাগি পরে হবে। আলমারি খালি। আমির নিবাসের ঐতিহ্যবাহী কাঁসার তৈজসপত্র ছাড়েনি। যুদ্ধের ডাকাতরা যত পেয়েছিল এরা কিন্তু তত পেল না। এক প্রকার লোকসান হল আগের জনেদের তুলনা। তবু কিছুই ছাড়া যাবে না। যা পাবে হাতে তাই যাবে সাথে। হুমায়রার কানে মোটা স্বর্ণের ঝুমকা। তা খুলে নেবার মতো অত সময় বা ধৈর্য আছে তাদের? হেঁচকা টানে হুমায়রার কানের ফুটো ছিঁড়ে দুভাগ গেল। তা যাক, ঝুমকো জোড়াও বেরিয়ে এলো। গলার হাড় বালা সব নিল। মজার ব্যাপার হল লুটপাটে দুর্বৃত্তদের আগ্রহ নেই বিশেষ। 12 আনা আগ্রহই জলিল আমিরের রাখা লোক দুটোর মাঝে বেঁচে থাকা সেই একজনের। সে ওদের ডেকে বলল কুডাল দিয়ে আলমারির তালাটা ভেঙে দিতে। সে নিজে হাতে হুমায়রার অর্ধনগ্ন দেহ থেকে অলংকার খুল। এই বাড়িতে থাকার সময় এসব চোখে চোখে দেখে যে লোভ সংবরণ করা কত কঠিন ছিল তা তারা দুজন ছাড়া কেউ জানে না। ভালো হয়েছে একজন মরেছে, ভাগ কমেছে। তারা অসন্তুষ্ট। জাভেদকে আরও কষ্ট দিয়ে মারার ছিল, কিন্তু তা হচ্ছে না। জাভেদকে মেরেই তাদের কাজ শেষ না। তাদেরকে জয়নালের আবাসে যেতে হবে। জয়নাল দিনাজপুরে এখন। জয় দেখল বাবা আর কথা বলছেন না। মাথা ঝুলে পড়েছে। উনার কোলের উপর কয়েক সেকেন্ড পর পর আঠালো রক্ত ও থুতুর মিশ্রণ টুপটুপ করে পড়ছে। ট্যাপের পানি পড়ার কথা মনে পড়ল জয়ের। এভাবেই ট্যাপ বন্ধ করার পরেও টুপটুপ করে ফোঁটা ফোঁটা পানি পড়ে। সে মনে মনে তখনও আল্লাহকে ডাকছে। রক্ষা পেতেই হবে আজ। সে আল্লাহকে ডেকে এও বলেছে বড়বাবাকে এখন পাঠিয়ে দিতে। হুমায়রা বলতেন, আল্লাহ চাইলে সব পারেন। বড়বাবাকে পাঠিয়ে দিতেও পারেন নিশ্চয়ই। এলো বড়বাবা। ওরা যখন জাভেদকে শেষবার শ্বাস নিতে বাধ্য করছে, তেমনি চরম মুহূর্তে পেছনে প্রাচীর টপকে বাগানের ভেতর দিয়ে কার্নিশ বেয়ে উঠে এলেন জয়নাল আমির। তিনি একা, হাতে শুধু একটা রামদা, পরনে কাছা মারা লুঙ্গি। জাভেদ আমির অর্ধচেতনায় ছোট ভাইকে দেখলেন কিনা বোঝা গেল না। তার সারা শরীর ফাড়া মেহগনির খড়ির আঘাতে কাঁচা কাঁচা। দুর্বৃত্তরা একচোট একে অপরের দিকে তাকিয়ে মহানন্দের হাসি হাসল। জয়নাল আমির এখানেই চলে এসেছে অবশেষে। জয়নাল আমির কিন্তু ভাইকে বাঁচাতে গেলেন না, একদমই না। তিনি ভাবিকে ধরে উঠালেন। হুমায়রা অসহ্য পেটের ব্যথায় কুকড়ে গেছেন। ছুটে যেতে চাইলেন স্বামীর কাছে। জয়নাল আমিরের কঠিন মুষ্টি থেকে মুক্ত হতে পারলেন না কেবল। কোমরের গামছাটা খুলে বড়ভাবির শরীরে জড়িয়ে অপর হাতে জয়ের হাতটা চেপে ধরলেন। রামদা তখন 2 হাঁটু দিয়ে চেপে ধরা। ওরা একটু ধীরস্থির হয়েছে। জয়নাল আমির নামটাতে এক আতঙ্ক আছে তা দিনাজপুর জানে। জয়নাল ভাবি ও ভাতিজাকে ধরে নিয়ে কক্ষের বারান্দায় বসালেন হেলান দিয়ে। জয় বড়বাবার হাত ছাড়ছে না। আস্তে করে জিজ্ঞেস করে, বাবার কি হয়েছে বড়বাবা? বড়বাবা জবাব দিলেন না, বরং ধাক্কা মেরে সরিয়ে দিলেন জয়কে পেছনের দিকে মায়ের কাছে। জয়ের অভিমান হল। জয়নাল আমির ডাকলেন ওদের, আয়। কার কার মায়ের বুকের দুধের জোর পরীক্ষা করবি, আগায় আয়।
আজ দেখব তোদের মায়ের বুকে দুধের জোর বেশি নাকি আমার হাতের ধাতুর। একজনের অবশ্য হাত কাটা পড়েছিল। হাতটা তিনি কাটলেন বাম হাত দিয়ে। তবু নিখুঁত আঘাত। তখন বড়বাবার ডান কোলে। সেদিন প্রথমবার আমির রক্তের সংস্পর্শ পেল। ছলাৎ করে এসে এক খাবলা গরম তরল ছোট্ট জয়ের শরীরে লেগে গেল। গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। ঘিনঘিনও করেছিল। বড়বাবার আধখোলা শার্টের প্রান্ত মুঠো করে ধরেছিল সে। বড়বাবার মুখ পাথরের মতো শক্ত তখন। বড়বাবার মুখেও রক্তের ছিটা। হাত কাটার থমকাথমকির মাঝে কক্ষের দরজা দিয়ে ভাবি ও ভাতিজাকে বের করে দোতলার লম্বা বারান্দায় পৌঁছাতে পেরেছিলেন জয়নাল। কিন্তু সেখানেও দুজন পেছনের গুলো এগিয়ে এসেছে। এক হাতে ভাবিকে ধরে জয়কে বুকের সাথে মিশিয়ে রামদাটা চেপে ধরে সিঁড়ি বেয়ে নেমে এলেন। উনার হাতের রামদা চরকির মতো ঘুরছে। কমপক্ষে 2 ফুটের মাঝে কেউ এসে দাঁড়ালে মাথা নেমে যাবে ঘাট থেকে। কিন্তু তার ভাবি জাবেদকে ছেড়ে যাবেন না। বারবার পিছু ফিরে চায়। অস্ফুট স্বরে বাবা বাবা বলে ডাকছে। নারীর আবেগে ঘেন্না এলো জয়নালের। তিনি ভাইকে বাঁচাতে যাননি কেন তা বুঝেও তো অবলা নারী চুপচাপ সাথে হাঁটতে পারে। ভাই তার বাঁচবে না। বড়জোর মিনিট কয়েক যান আশায় করবে আর। কিন্তু বাঁচাতে হবে জয় আমিরকে। আমির বংশের শেষ প্রদীপ। আর জয়ের লালনপালনের জন্য জয়ের মাকে। জয়নাল আমির নরকের দেবতার মতো নিষ্ঠুর ভঙ্গিতে পিতার মাথাকাটা লাশও পেরিয়ে এগিয়ে গেলেন নির্বিকার চিত্তে। তখন কিন্তু জয় ডুকরে কেঁদে উঠেছিল। বাবার জন্য নাকি দাদুর জন্য জানা নেই। বড়বাবার বাম বাহুতে রক্তের ছড়াছড়ি। মাংস অবধি ঠেলে বেরিয়ে এসেছে এমন গভীর ক্ষত। অথচ বড়বাবার চোখ দুটো জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। রক্তের মতো লাল ছলছলে। বড়বাবা সেদিন জয়কে এক কঠিন ধমক দিয়েছিলেন, কাঁদলে তুলে আছাড় মার ব্যাগটা। আমির বংশের রক্ত তুই। কাঁদবি তো জীবিত গেড়ে রাখব। কাঁদছিস কেন? হাসবি। হাস। হাস এখন। আমির বাড়ির পেছনে ঝোপঝাড়। বিস্তর ভূমি পড়ে আছে। জংলি এলাকা প্রায়। সেদিক দিয়ে হুমায়রা আর জয়কে বের করে দিতে পেছনের ফটকের কাছে গেলেন জয়নাল। ওরা কিন্তু তখন সবে সদর বাড়ির সামনের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাদেরকে তাড়া করার কোনো তাগিদ নেই ওদের মাঝে। মন্টু কোত্থেকে যেন এসে দ্রুত চাবি দিল, ছোট ভাইজান এই লন ছুডান চাবি। পিছনের দরজার ছুডান। একবার পেছনে তাকালেন জয়নাল, তারপর মন্টুর দিকে। জয়কে কোলে ধরা হাত দিয়ে ভাবিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে স্লথ হাতে জং ধরা তালাটা খুলতে খুলতে আবারও একবার পেছন মুখোশধারী ও মন্টুর দিকে একবার তাকালেন। তালা খোলা হল। ফটক খুলে গেল বিকট শব্দ করে। জয়নাল আমির অল্প হাসলেন এবার। 6 জন মুখোশধারী একই ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে। দূরত্ব 4-5 হাত। সেই দূরত্বের মাঝ দিয়ে সাপের মতো শরীর বেঁকিয়ে বেরিয়ে এসে ভাবির হাত ছেড়ে জয়কে নামিয়ে তাড়া করলেন, যান। চলে যান। আর পেছনে তাকাবেন না। সময় বেশি পাবেন না ভাবি। খুব অল্প সময় পাবেন। যান যান যান। জয় বড়বাবার হাত চেপে ধরে। খুঁতখুত করে কেঁদে কিছু বলতে যাবার আগে বড়বাবা এক বিশ্রী ধমক মারলেন, এক কোপে গলা কেটে ফেলব। চুপচাপ তোর মায়ের সাথে চলে যা। দৌড়া। অবিশ্বাসে বড়বাবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। বড়বাবা কেন যাবে না তাদের সাথে? অন্ধকারে দেখা যাচ্ছে না বড়বাবার কঠিন মুখখানা। বড়বাবা হুঙ্কার ছাড়লেন, যা সুজোরের বাচ্চা। যা। চলে যা সেই অন্ধকারের মাঝেই ওদের দিকে তাড়া করল দুজন। জাভেদের স্ত্রী সন্তানকে ছাড়া যাবে না। কিন্তু একটা বাগডা বাঁধল। জয়নাল আমির প্রাচীরের মতো মাঝে দাঁড়িয়ে পড়লেন। পেছন ফিরে অন্ধকারেই কঠোর স্বরে হুমকি দিলেন, জোরে হাঁটেন ভাবি। জয়কে চেপে ধরে জোরে হেঁটে জঙ্গল পেরিয়ে যান। ওদেরকে ঠেকাতে গিয়ে হাঁটুতে কোপ লাগল উনার। হাতের দুটো আঙুল ঝুলে রইল চামড়ার সঙ্গে। কে জানে ততক্ষণে মাছেলে কতদূর পৌঁছাল। হুমায়রা ওই অবস্থায় বেশি দূর যেতে পারবেন না অন্ধকারে জঙ্গলি পথ পেরিয়ে। জয়নাল আমির ওদেরকে ঠেকাতে গিয়ে গোটা শরীরে কতগুলো গভীর জখম পেলেন। রক্তক্ষরণ ততক্ষণে শরীরটাকে দুর্বল করে ফেলেছে উনার। কিন্তু তা বলে তিনি জয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। আমিরকে বাঁচতে হবে। অবশেষে লাভ হল না বটে। তিনি বন্দী হবার আগে কেবল একটা মহাকর্মই করতে পেরেছিলেন। ওদের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে এলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওরা তখন ক্ষুধার্ত কুকুরের মতন ছড়িয়ে পড়েছে জঙ্গলি এলাকার ভেতরে মাছেলের খোঁজে।
জয়নাল আমিরের ঠ্যাঙে মাংস ছিঁড়ে গিয়ে গর্ত হয়ে গেছে। কলকল করে রক্ত ঝরছে সেখান থেকে। কিন্তু উনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে না কোনোভাবেই। করা হবেও না তা তিনি জানেন। কোনোরকম এগিয়ে গেলেন। মন্টু তখনও ফটকের সাথে দাঁড়িয়ে। জয়নাল আমির কেবল একবার হাস্যোজ্জ্বল মুখে ডাকলেন, মন্টু মিয়া। মন্টু বড় বিনয়ের সাথে জবাব দেয়, জি ছোট ভাইজান। মন্টুর কথা ফুরোয় না। জয়নালের হাতের রামদা মন্টুর গর্দান স্পর্শ করে এবং মুহূর্তের মাঝে তা নেমে ছিটকে পড়ে দেহ থেকে আলাদা হয়ে কোথাও। বেঈমানরা দুনিয়ায় থাকলে দুনিয়ার এত চমকপ্রদ সৌন্দর্যে দাগ দেখা দেয়া। জয়নাল আমির সৌন্দর্যের উপর দাগ পছন্দ করেন না তেমন একটা। দুর্বৃত্তদের চূড়ান্ত এক লাভ হয়েছিল, যে লাভটা মূলত তারা নিজেদের অজান্তেই চাইছিল। তা জয়নাল আমির আরেকটু সহজ করে দিলেন। জয়নাল আমির গ্রেফতার হয়েছিলেন নিজের ভাই, বাপ ও মন্টু মিয়া সহ আরও কয়েকজনকে আহত ও নিহত করার অপরাধে। নিশ্চিত মৃত্যুদণ্ড। যখন ভোরের আলো ফুটছে, সে সময় জাভেদ আমিরকে হিচড়ে নামিয়ে আনা হলো বাগানের প্রাঙ্গণে। শুকনো পাতারা পড়ে আছে, হাঁটলে মর্মর শব্দ হয়। জয়নাল আমিরকে ধরে রেখে তার সম্মুখে জাভেদ আমিরের কণ্ঠনালী বরাবর 4 বার ছুরিকাঘাত করা হল। ছোট্ট ধারালো বাঁকা হান্ট নাইফ। প্রথম ভাগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে চুইয়ে পড়তে থাকল। জয়নাল আমির আস্তে করে চোখ দুটো বুজে ফেললেন। শরীরটা ঝিমিয়ে আসছে। ওরা মুখের মুখোশ খুলে ফেলছে আস্তে আস্তে। ভদ্রলোক হয়ে উঠছে। পুলিশ আসবে এবার। ওরা সাক্ষী দেবে কিভাবে জয়নাল আমির সঙ্গীদের সাথে নিয়ে নিজের বাড়িতে হামলা করেছে এবং বাপভাই সহ আরও কয়েকজনকে হত্যা করেছে। আর যে লোকগুলো গুলি খেয়ে মরেছে তারা মূলত জয়নালেরই লোক। আত্মরক্ষার উদ্দেশ্যে জাভেদ আমির গুলি চালিয়েছেন তাদের উপর। আমির নিবাস দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায় প্রসিদ্ধ এক অঞ্চল। মোগল নবাব পর্যায়ক্রমে রাজা দ্বারা শাসিত কোটওয়ার তীর ঘেঁষে অবস্থিত অভিজাত পুরনো অঞ্চল দিনাজপুরের ঘোড়াহাট। সেই অঞ্চলের অভিজাত পরিবারের বরবধূ হুমায়রা সে রাতে নেহাত এক অসুস্থ গর্ভবতী কাঙালিনী। ঘোড়াহাটে আজ সেসব রাজাসামন্ত নেই তেমন, তবু আছে। ঘোড়াহাট দুর্গ থেকে খুব বেশি দূর নয় আমির নিবাস। দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল। কোটওয়ার কলতান যেন কলকল রবে কানে ধরা দিচ্ছিল হুমায়রার। তিনি ভাবলেন, কোনোভাবে বাপের বাড়ি যাওয়া যায় কি? বাঁশেরহাট ঘোড়াহাট থেকে পায়ে হাঁটা পথে কমপক্ষে 1 আধ দিন। কখনো বাঁশেরহাটে একা যাননি হুমায়রা। জলিল আমির সঙ্গে করে নিয়ে গিয়ে আবার সঙ্গে নিয়ে আসতেন। বাড়ির বুদের একা চলতে নেই, বাপের বাড়িতেও রাত বাসি করতে নেই। আর চলার ক্ষমতা নেই হুমায়রার। জয়কে বুকের সাথে চেপে ধরে ঝোপের উপর লুটিয়ে পড়লেন। উনার মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে। তলপেটের চিনচিনে ব্যথা ভালো আশঙ্কা জাগাচ্ছে না। জয় বারবার জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? হুমায়রা জয়ের কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে বললেন, কিছু হয় নাই আব্বা। আল্লাহরে ডাক। আল্লাহকে ডাকছে সেই তো তখন থেকেই। একবার ডেকে বড়বাবা এসেছিল। সুতরাং আল্লাহকে ডাকাটায় একটু ভরসার ব্যাপার আছে বটে। সে ডাকল। ডেকে বলল মায়ের ব্যথা কমিয়ে দিতে, তাদের পেছনে যারা তাদের ধরতে আসছে তাদের শাস্তি দিতে। জঙ্গলি এলাকাটা খুব বড় নয়। ওদের হাতে মশাল বা টর্চ ধরনের কিছু ছিল না। হতে পারে নেই। রাতের কত বাজল জানা নেই। কিন্তু পাতার খচমচ ঝোপ পেরিয়ে এগিয়ে আসার আওয়াজ এলো। তিক্ত যন্ত্রণাকে চেপে হুমায়রা টানটান হয়ে শুয়ে পড়লেন জয়কে নিয়ে। নিঃশ্বাসের আওয়াজ খুব জোরে লাগছিল কানে। জয়ের মুখটাও চেপে ধরেছিলেন। সে রাতে ধরা পড়লেন না। সকালের আলো ফুটলে বেরিয়ে পড়েছিলেন জঙ্গলি এলাকা ছেড়ে। হুমায়রা জানেন না তিনি কোনো পথে এগোচ্ছেন। মানুষ বসবাসের এলাকা দিয়ে যাবার উপায় নেই দিনে। কেউ দেখবে গর্ভবতী হুমায়রার খুঁড়িয়ে পথচলা, রক্তে জর্জরিত পেটিকোটের উপর একটা লাল গামছা জড়ানো শরীর, ছিঁড়ে যাওয়া ব্লাউজ। 2 রাত কাটল নির্জন ঝোপে ঝাড়ে। রাত শেষ হবার আগেই হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন সেখানেই থেমে যাচ্ছিলেন। দিনের আলো ফুটতে ফুটতে যদি লোকালয় অবধি পৌঁছান এই ভয়। এই 2 দিনে ছোট্ট জয়কে 2 বার গন্ধ নোংরা পুকুরের পানি খাওয়ানো হয়েছে। জয় খিদে কাঁদতে চায়, কিন্তু মায়ের দিকে চেয়ে আর কাঁদে না, তার জেদ ওঠে, হাঁটতে চায় না। রাতে ঝোপ পেরিয়ে পথচলা, অনাহারী অবস্থা এবং নির্ঘুম হেঁটে চলার পরিশ্রম হুমায়রার গর্ভাবস্থার অভিশাপকে বাড়িয়ে রক্তক্ষরণের মাত্রা বাড়াল। হামাগুড়ি দিয়ে পথচলারও উপায় আর নেই।
বড় আশ্চর্যের বিষয়, ওরকম অবস্থায় এত প্রতিকূলতার মাঝে অনাহারী গর্ভবতী হুমায়রা কিসের জোরে যে পরের দুটো রাতও পথ চলেছেন একটু একটু করে। তিনি জানেন না কোনো দিকে এগোচ্ছেন। 3 দিনের রাত। হুমায়রার মনে হল প্রাণস ফুরিয়ে এসেছে, অবশেষে জীবনের দায় মেটানোর সময় এসেছে। গর্ভের সন্তানের কাছে মা হিসেবে ধিক্কার মেনে নিয়ে তখন তিনি পথ চলা বন্ধ করে দিলেন। হাঁটতে চায় না, কিন্তু হুমায়রার সাধ্যের বাইরে জয়কে কোলে তুলে নেয়া। নিষ্ঠুরের মতো হুমায়রা জয়ের মুখের দিকে তাকান না। তাকালে উনার মা হয়ে বেঁচে থাকার স্বাদ ফুরবে এই ভয়। ঘোড়াহাট পেরিয়ে হুমায়রা তখন হাকিমপুরে হিলি সীমান্তের অঞ্চলের এক নির্জন ঝোপে পড়ে আছেন। তিনি জানেন না তিনি কোথায়। পাখির ডাকাডাকি জানান দিল রাত 3টা পেরিয়ে গেছে। সকাল হতে খুব দেরি নেই। জয় মায়ের কাছে খাবার চাইল। জেদে কয়েকটা খামচিও মারল। মারা উচিত। এক সময় হুমায়রা খাবার নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াতেন জয়ের পেছনে। আজ সে খাবার চাইছে, কিন্তু হুমায়রা দিচ্ছে না। জেদ হবে না কেন? হুমায়রা জয়কে বুকের উপর নিয়ে গালে মুখে হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাক জয়। এই দুনিয়ায় এখন তোর আমার কেউ নেই। আমাদেরকে রক্ষা করার কেউ নেই তিনি ছাড়া। জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তবু মনে মনে ডাকছিল আল্লাহকে। কিন্তু 3 দিনের না খাওয়া, প্রাণের ঝুঁকি, মায়ের অবস্থা এবং সব মিলিয়ে ভেতরের জেদে শক্ত হয়ে বসে রইল। চোখের পাতা লেগে আসছে। হাঁটুতে ব্যথা। সেই অনাহারী অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছে। ক্লান্তি ও ক্ষুধায় মাটির উপর মায়ের বাহুতে আস্তে করে মাথাটা রেখে শুয়ে পড়ার পর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। বিকঠাসির আওয়াজ ও হুমায়রার বাহু নড়েচড়ে ওঠায় ঘুম ভাঙল। 4 জন লোক তাদের খুঁজে পেয়ে খুব খুশি। সকাল হয়ে গেছে। ওরা খুঁজে পেয়ে গেছে ওদেরকে। এবার হুমায়রার বাহু চেপে ধরে ঝাড়া মেরে টেনে তোলা হল। করুণ আর্তনাদ করে উঠলেন হুমায়রা। জয়ের অভুক্ত ছোট্ট শরীরটা টেনে তুলে দাঁড় করানো দেয়। কিন্তু সে গিয়ে এলোপাথারি কয়েকটা আঘাত করার চেষ্টা করল লোকটিকে। মুখভর্তি দাড়ি তার। আরেকজন এসে জয়কে ধরে ওর দুহাত পিছমোড়া করে ধরে চাপ দিল। মনে হল কচি হাতের বাহুগুলো মটমট করে উঠল। সীমান্তের পার্শ্ববর্তী কোয়ার্টার এলাকা। সেসব কোয়ার্টার আজ পরিত্যক্ত ও নির্জন লাশকাটা ঘরের মতো দেখতে। বাইরের লোহার জানালা দরজা মাদকাসক্ত ও চোরেরা খুলে বিক্রি করে খেয়েছে। দেয়ালে শেওলা, প্লাস্টার খসে খসে পড়ছে। চারপাশে ঘন জঙ্গল গজিয়ে গেছে। বন্দর সংলগ্ন এসব কোয়ার্টার মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী হিলি সীমান্ত দখলের সময় পুড়িয়ে দিয়েছিল। পোড়া বিল্ডিংগুলো এখন মদের আসর ও জুয়ার আড্ডাখানা হিসেবে খুব ভালো। এসব জায়গায় লোক দিনেও পা রাখে না। তাদের জানের ভয় আছে। ভেতরের বিল্ডিংয়ের এক দোতলায় জয়কে বাইরে রেখে হুমায়রাকে নগ্ন করার কাজে লেগে পড়ল ওরা। ভাঙা জানালার গ্রিল ধরে জয় চেঁচাচ্ছে। তার গলার আওয়াজ আটকে আসছে। সে দেখল বড়বাবার জড়িয়ে দেয়া গামছাটা মায়ের শরীর থেকে খুলে মুখে ঢুকিয়ে দেয়া হল। মা আর চিৎকার করতে পারছে না। চোখের পানি ভেসে ভেসে এসে গালে গোজা গামছায় ঠেকলে শুষে নিচ্ছে গামছা। মায়ের শরীরে একটুও জোর নেই। জয় বন্ধ দরজায় এলোপাথারি ধাক্কাধাক্কি করে বট ক্লান্ত হয়ে গেল। 3 দিনের না খাওয়া ছোট্ট দেহটা আর চলতে চায় না। সে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়াল। মায়ের দিকে তাকাতে খুব ভয় হচ্ছে তার। খুব ভয়াবহ দৃশ্য। বুকের ভেতরটা এত নিষ্ঠুরভাবে ধিপধিপ করছে। শ্বাসরোধ হয়ে আসছে। ওরা মাকে পুরো নগ্ন করে ফেলেছে। মায়ের পেটটা উঁচু হয়েছে একটু। পেটের ভেতরে তার বোন আছে। বোন কি কষ্ট পাবে না? ওরা খুব জোরাজুরি করছে মায়ের সাথে। একটা ব্যাপার খেয়াল করল জয়, মায়ের 2 উরুর মাঝ দিয়ে রক্ত শুকিয়ে আছে। আগে ঝরা রক্ত। পুরনো সেই শুকনো রক্তের উপর দিয়ে নতুন রক্তের প্রবাহ আসছে। ওরা মায়ের শরীরের উপর চেপে শুয়ে পড়ছে। মা হাত পা ছটফট করলে ওরা খামচে চেপে ধরে রাখছে দুজন। ওরা যখন উলঙ্গ হল লুঙ্গি খুলে, দৃশ্যটা খুবই খারাপ লাগল জয়ের কাছে। সে চোখের উপর ছোট্ট 2 হাতের তালু চেপে ধরল। জয়ের তখনই হুট করে আল্লাহর কথা মনে পড়ল। রাতেও হুমায়রা পিঠে হাত চাপড়াতে চাপড়াতে ক্ষীণ গলায় বলেছিলেন, তোর আর আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহকে ডাকবি যে কোনো বিপদে। ক্ষুধা পেলে, কষ্ট পেলে, আঘাত পেলে সবসময়। সে সেদিন চিৎকার করে করে আল্লাহকে ডেকেছিল, আল্লাহ আপনি আসেন। কোথায় আপনি আল্লাহ? আমার আম্মুকে ওরা মেরে ফেলবে আল্লাহ। ও আল্লাহ, আপনি শুনছেন? রক্ষা করেন আমার আম্মুকে। মনে হয় আস্তে ডাকা হচ্ছে। আরো জোরে জোরে ডাকল আল্লাহকে।
আল্লাহ যদি রক্ষা করতে দেরি করে ফেলে তাহলে মায়ের খুব কষ্ট হয়ে যাবে। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়েও ডাকল। আকাশ থেকে কখন আসবে আল্লাহ? ঘরের ভেতরে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু কান্নার তোড়ে জয়ের গলা আটকে আসছে। ডাকতে ডাকতে হেঁচকি উঠে গেল, কাশতে কাশতে গলা জ্বলুনি শুরু হল, বুকটা লাফাচ্ছে। তার এত চিৎকার বোধহয় খুব বিরক্তিকর ছিল। দরজার খুলে একজন লোক লুঙ্গির গিট্টু বাঁধতে বাঁধতে এগিয়ে এলো। জয় দৌড়ে যাবার চেষ্টা করেছিল ঘরের ভেতরে, কিন্তু লোকটা জয়কে ধরে ফেল। মেঝেতে শুইয়ে ফেলে বুকের উপর চড়ে বসল লোকটা। জয়ের দম বন্ধ হয়ে এলো। তাতে জয়ের আবার একবার আল্লাহর কথা মনে পড়েছিল অবশ্য। লোকটা তাকে জবাই করবে, আর একটু সময় সে পেতে পারত। কিন্তু এত চিৎকারের ফলে সময় এগিয়ে এলো। সে লোকটার হাতে চাপাতির মতো দেখতে মৃত্যুকে দেখেছিল। তখন তার বয়স 7। তার আল্লাহর কথা মনে পড়লেও সে ডাকল না, একটুও ডাকতে ইচ্ছে করল না। খুব আগ্রহী নজরে নিভু নিভু চোখে তাকিয়ে রইল চাপাতির চকচকে ধারালো প্রান্তের দিকে।